রাজ্য রাজনীতির হাওয়া ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে। গোটা রাজ্য আপাতত মোফেক্কারুল, এনআইএ তদন্ত, ভোট সময় হবে কিনা এই সব নিয়ে ব্যস্ত রয়েছে। কিন্তু তার মাঝখানেই ভয়ঙ্কর বেশ কিছু কেন্দ্রীয় রিপোর্ট সামনে এলো এবং সেই রিপোর্টকে বিস্ফোরক বললেও কম বলা হয়। এই যে দিদিমণি দাবি করছেন না 250-260 আসন নিয়ে ক্ষমতায় আসছেন, 250-260 আসন ছেড়ে দিন, কোনো রকমে দিদিমণি যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসেন তাহলে এই রাজ্যে ভাতা ছাড়া অন্য কিচ্ছু পড়ে থাকবে না। চাকরি, ব্যবসা, শিল্প, কোনো কিচ্ছু স্থাপন করা সম্ভব হবে না। এবং তার থেকেও বড় কথা, এই ভাতা দেনা মেটাতে মেটাতে সেটাও বন্ধ হয়ে যাওয়ার মুখে। তাই যারা ওই যুবসাথীর 1500 টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকার দিকে তাকিয়ে ভোটটা দেবেন ভাবছেন, তারা ভালো করে কান খুলে এই বিস্ফোরক রিপোর্টগুলো সম্বন্ধে একটু জানুন। এই রিপোর্টে বেশ কিছু কথা আছে যেখানে টেকনিক্যাল টার্ম থাকবে, জিডিপি, ফিসকাল, এই সব শব্দগুলো হয়তো অচেনা লাগতে পারে, কিন্তু আমি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করছি এবং একদম ডেটা দিয়ে আপনাদের সামনে আনছি যে পশ্চিমবঙ্গের অবস্থাটা অর্থনৈতিকভাবে ঠিক কতখানি দেউলিয়াপনের জায়গায় চলে গেছে এবং দিদিমণি এলে সেটাকে সারভাইভ করা কিছুতেই সম্ভব নয়। কেন সেই কথাটা বলছি। প্রথমেই যেটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে জিডিপি। এই জিডিপি টার্মটা হয়তো অনেকে শুনেছেন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অনেক কিছু এর অর্থনৈতিক সংজ্ঞা রয়েছে। সোজা ভাষায় বলে দিই যে একটি রাজ্যের বা একটি অঞ্চলের যে আর্থিক সম্পদ তাকেই জিডিপি দিয়ে মেনশন করা হয়। এবার যে তথ্যটা একদম কেন্দ্রের জায়গা থেকে উঠে আসছে সেইটা হচ্ছে মারাত্মক। কি বলছে? 1960-61 সালে স্বাধীনতার পরেই ভারতবর্ষের মোট জিডিপি, অর্থাৎ ভারতবর্ষের মোট সম্পদ, এবার তাহলে সেই মোট সম্পদটা কি প্রত্যেকটা রাজ্যের মোট সম্পদ দিয়ে যোগ করলেই সেই জায়গাটা পাওয়া যাবে। তো ভারতবর্ষের মোট সম্পদের 10.5% জিডিপি পশ্চিমবঙ্গ থেকে যেত এবং সেটা 2023-24 সালে কমতে কমতে কোথায় এসে পৌঁছেছে জানেন? 5.6%। আমি এই দেখুন টপ 5 স্টেটস, এই যে ডেটাটা যেটা 1960-61 সালের জিডিপি সেই তথ্যটা বার করেছি, সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ হচ্ছে টপ 3 কন্ট্রিবিউটারের মধ্যে। ভারতবর্ষের সেরা 3টি রাজ্যের মধ্যে এই পশ্চিমবঙ্গের স্থান রয়েছে। এবং নিচের যে গ্রাফটা দেখাচ্ছে সেই গ্রাফটা আমি আবার ইয়েলো কালারে ম্যাপ করে দিয়েছি। দেখুন পশ্চিমবঙ্গ ওই লাল কালার দিয়ে যে দাগটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাফ। সেখানে কেন্দ্রীয় রিপোর্ট বলছে যে এই গ্রাফ কিন্তু ক্রমশ নিম্নমুখী হচ্ছে এবং 2000 সালের পর থেকেই, মানে বাম জমানার শেষ দিকেই পশ্চিমবঙ্গের হাল খারাপ হতে শুরু করেছে। সেটা প্রচণ্ড রকমের ডাউনগ্রেড হচ্ছে এবং যখন 2011 এসছে, মানে দিদিমণি প্রথম ক্ষমতায় এলেন, তারপর থেকে কিন্তু ক্রমশ এটা নামছে। একটুও কোনো ইঙ্গিত নেই যে এই জায়গাটা উপর দিকে উঠছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দিকে যাচ্ছে এবং যে রাজ্য দেউলিয়া হয়ে যায় সেখানে শিল্প স্থাপন হতে পারে না। যে রাজ্য দেউলিয়া হয়ে যায় সেখানে সরকারি চাকরি বন্ধ করে দিতে হয়, নতুন চাকরি দেওয়ার কথা ভুলে যান, সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হচ্ছে। এবং সেই বাস্তব চিত্রটাকে আমরা দেখেছি। 2021 সালে পিসুমণি বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে ডবল ডবল চাকরি দেব, ডবল ডবল বেতন পাবেন। কিন্তু আমরা গত 5 বছরে কি দেখলাম? যে এখানে চাকরি চলে যাচ্ছে দুর্নীতির জন্য, সে তো গেল, কিন্তু সেই চাকরি চলে যাওয়ার পরেও নতুন যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রসেস এরা কমপ্লিট করতে পারছে না। করবে কি করে? এরা টাকাটাই তো নেই এদের কাছে, তাহলে বেতনটা দেবে কোথা থেকে? যে কারণে ডিএ মামলায় বারবার হারার পরও এরা ডিএ দিতে পারছে না, কেননা দেওয়ার মতো ক্ষমতা নেই। তাহলে বকেয়া টাকাই যেখানে মেটাতে পারছে না, বকেয়া বেতন দিতেই যেখানে নাবিশ্বাস উঠে যাচ্ছে, সেখানে নতুন করে কি করে দেবে? এবং যে রাজ্য এরকম দেউলিয়াপনার জায়গায় চলে গেছে সেখানে কোনো শিল্পপতি আসবে শিল্প স্থাপনের জন্য? আসছি সেই প্রসঙ্গে। এবার পশ্চিমবঙ্গের বর্তমান চিত্রটা একটু আপনাদের তুলে ধরছি। এই যে লিস্টটা দেখছেন সেই লিস্টটা হচ্ছে বর্তমানে ভারতবর্ষের যে জিডিপি, বিভিন্ন রাজ্যের যে শেয়ার রয়েছে সেই জায়গাকার লিস্ট হচ্ছে এইটি। এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন, এরা বারবার বলে না পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না। তো পশ্চিমবঙ্গকে গুজরাট কেন হতে দেবে? পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দিলে পশ্চিমবঙ্গের যে আলটিমেট ভালো হয়ে যাবে। এই গুজরাটের যখন 1960-61 সালে, অর্থাৎ স্বাধীনতার পরে সেখানে ভারতবর্ষের জিডিপিতে এদের অবস্থান ছিল 5.8%। মানে সারা ভারতবর্ষের 100 টাকা উৎপাদন হলে তার 5.5 টাকা 80 পয়সা আসতো গুজরাট থেকে। সেইটা
এখন বেড়ে হয়ে গেছে 8.1%। মানে একটা রাজ্য সেখানে বিজেপি শাসন করছে এতদিন ধরে, সেটা কোথায় এগিয়ে চলে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গ 10.5 ছিল যেখানে, সেটা কমতে কমতে 5.6 চলে এসছে। অর্থাৎ যে বড় রাজ্যগুলো বর্তমানে ভারতবর্ষে রয়েছে যারা জিডিপিতে কন্ট্রিবিউট করছে, সেখানে পশ্চিমবঙ্গের স্থান সব থেকে নিচের আগের স্থানটা, দিল্লির জাস্ট উপরে রয়েছে এই পশ্চিমবঙ্গ। কিন্তু পশ্চিমবঙ্গের যে আয়তন 42টা লোকসভা, আর দিল্লির যে আয়তন 7টা লোকসভা, সেটা 6/1 সেই তুলনায় যদি দিল্লির পারফরমেন্স দেখেন 3.6% জিডিপিতে, তাহলে ওটার সঙ্গে ছগুণ করুন। লোকসভা আসনের পরিপ্রেক্ষিতে হয় দিল্লির 7টা আসন, পশ্চিমবঙ্গের 42টা আসন, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান 6 গুণ দিল্লির। তাহলে সেই যদি 6 দিয়ে গুণ করেন দিল্লির জিডিপি, পশ্চিমবঙ্গের কিন্তু অনেক উপরেই তারা রয়েছে বেসিক্যালি। অর্থাৎ বড় রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সবার শেষে র্যাঙ্কিং করছে। তাহলে যে রাজ্য অর্থনৈতিকভাবে এত দেউলিয়া হয়ে যায়, তারা কি সেখানে সরকারি চাকরি দিতে পারবে? কোনো রকম কোনো চাকরি দিতে পারবে? বেতন দিতে পারবে? এমনকি যে ভাতাটা দিচ্ছে, সেই ভাতাটাও বন্ধ হওয়ার মতো জায়গায় আসছে। কেন আসছে সেই জায়গাটা আপনাদের বুঝতে গেলে এই জায়গাটা বুঝতে হবে, যেটাকে বলা হয় পার ক্যাপিটা ইনকাম। অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম মানে কি? প্রত্যেকের মাথা পিছু যে আয়ের যে জায়গাটা সেইখানে। এবার যেহেতু স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে জিডিপি অনেক ভালো ছিল, সেখানেও পার ক্যাপিটা ইনকামে এখানে পশ্চিমবঙ্গ 3 নম্বরে রয়েছে। কিন্তু দেখুন, আমি একটা ম্যাপ দেখিয়েছি যেখানে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যগুলোর সঙ্গে ম্যাপ করা হয়েছে। সেখানে আসাম, যেটা ওই গ্রিন কালারের রয়েছে, সবুজ কালিতে রয়েছে, সেটার গ্রাফটা কীভাবে উঠছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একটা রাজ্য পশ্চিমবঙ্গের পরে সেখানে বিজেপি শাসন হলো, পশ্চিমবঙ্গে পরিবর্তন যাবে হয়েছে, তারপরে হলো, সেই রাজ্যটার পজিটিভ গ্রাফটা দেখুন। সে কিন্তু পশ্চিমবঙ্গকে প্রায় ধরে ফেলেছে। আর সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু ক্রমশ ডাউন হচ্ছে। অর্থাৎ মাথা পিছু যে ইনকামের জায়গা, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে। এবং সেই তালিকাটা, এই তালিকাটা ভালো করে দেখুন, যেরকম জিডিপির তালিকা দেখালাম, সেরকম পার ক্যাপিটা ইনকামের তালিকাটা দেখাচ্ছি, সেইখানেও কিন্তু সেই একই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গুজরাট যেখানে 118.3 ছিল, সে তারা পৌঁছে গেছে 160.7। আর পশ্চিমবঙ্গ যেখানে 127.5 ছিল, সেখান থেকে কমে এসছে 83.7। এবার দিল্লিটা দেখুন, যেটা দিল্লির কথাটা বলছিলাম, যে দিল্লি তো পশ্চিমবঙ্গের লোকসভা আসনের বিন্যাসের ক্ষেত্রে 1/6, 6/1। তাহলে তাদের গ্রস জিডিপি কম হলেও এই যে পার ক্যাপিটা ইনকাম, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক বেশি। যেখানে পশ্চিমবঙ্গের 83.7, সেখানে দিল্লির কন্ট্রিবিউশন হচ্ছে 250.8। তার মানে আলটিমেটলি জিডিপিতে পিছিয়ে থাকলেও এরা পার ক্যাপিটাতে এগিয়ে রয়েছে। অর্থাৎ সোজা বাংলায় যদি এটাকে বোঝানো হয়, যে আলটিমেটলি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক হাল, সামগ্রিকভাবে রাজ্যের হালও খুব খারাপ, এবং ব্যক্তিগতভাবে যারা পশ্চিমবঙ্গবাসী, তাদের ইনকামের হালও প্রচণ্ড রকমের খারাপ। এবং তার সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ জায়গাটা উঠে আসছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বাজেট, সেটা দেখাচ্ছে এই 2026-এর অর্থনৈতিক বর্ষ শেষ হলে সেখানে পশ্চিমবঙ্গের দেনার পরিমাণ চলে যাবে 8 লক্ষ কোটি টাকায়। অর্থাৎ এই শাসক দল যখন 2011-তে ক্ষমতায় এসেছিল, এরা বারবার চিৎকার করতো যে বামেরা 2,08,000 কোটি টাকার দেনা করে দিয়ে চলে গেছে। না, আসল ঘটনা হচ্ছে শুধু বাম নয়, এই স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে যতগুলো সরকার হয়েছে, সেটা কংগ্রেস হতে পারে, যুক্তফ্রন্ট হতে পারে, বামফ্রন্ট হতে পারে, সবাই মিলে স্বাধীনতার পর থেকে 2011 অবধি পশ্চিমবঙ্গের জন্য মোট 1,86,000 কোটি টাকা দেনা করে দিয়ে গিয়েছিল, যেটা নিয়ে এরা চিৎকার করতো। আর এরা গত 15 বছরে সেই 1,86,000 কোটি টাকা থেকে 8 লক্ষ কোটি টাকায় দেনাটা নিয়ে চলে গেছে। অর্থাৎ মাথা পিছু যে দেনা পশ্চিমবঙ্গে, একটা নবজাতক, একটা নতুন শিশুর যদি জন্ম হয়, 77,200 টাকার দেনা মাথায় নিয়ে এসে জন্মাচ্ছে। এবার আপনি বলবেন, এই দেনা সরকার করেছে, তাতে আমাদের কি এসে যায়? আমি তো মাস গেলে ভাই লক্ষ্মীর ভাণ্ডার পাই, আমি তো মাস গেলে ভাই যুবসাথী পাই, আমার কোনো রকম কিছু নেই। একটা কথা ভাবুন, যে আপনার পরিবারে দেনা আছে, সেই দেনা থেকে প্রত্যেক মাসে দেনা করা হচ্ছে, প্রত্যেক বছর সেই দেনার পরিমাণ বাড়ছে, এবং তার ফলে আপাতত আপনি মাছ, মাংস, ডিম সমস্ত কিছু খেতে পাচ্ছেন।
কিন্তু ধীরে 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 দেনাটা এমন একটা জায়গায় চলে যাবে যখন আর আপনার ঋণ নেওয়ার জায়গা থাকবে না, আপনার পরিবার আর ঋণ নিতে পারবে না। তখন কি হবে? তখন যেগুলো আপনি এখন পাচ্ছেন সেই এক্সট্রা ফেসিলিটিগুলো, অর্থাৎ মাছ মাংস ডিম, এগুলো বন্ধ হবে। তারপর ধীরে ধীরে সবজিটা বন্ধ হবে, তারপর আস্তে আস্তে ভাত নুন দিয়ে খাচ্ছিলেন সেটাও বন্ধ হবে এবং উপোস করে আপনাকে মরতে হবে। তো এখানে রাজ্যের ক্ষেত্রেও তাই, রাজ্যের যে সম্পদ আছে সেটার কোনো রকম বৃদ্ধি হচ্ছে না। দেনার পরিমাণ প্রত্যেক বছর এরা বাড়িয়ে যাচ্ছে, যেখান থেকে খেলা মেলা মৎসব ক্লাবগুলো, দুর্গাপুজোর অনুদান, এই মোয়াজ্জেম ভাতা ইত্যাদি প্রভৃতি করে যাচ্ছে। কিন্তু রাজ্যের রেভিনিউটা কোথা থেকে বাড়ছে? রাজ্যের রেভিনিউ বাড়ছে না, ফলে দেনার পরিমাণ বাড়ছে। সেই দেনার যে ইন্টারেস্ট সেটা দিতেই একটা বড় অংশের টাকা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে রাজ্যটা ডেভেলপমেন্ট হবে কোথা থেকে? নতুন চাকরি কোথা থেকে হবে? বুঝতে পারছেন কিভাবে রাজ্য অন্ধকারে চলে যাচ্ছে? কেন বলা হচ্ছে এরা ক্ষমতায় ফিরলে আর কোনো চাকরি হবে না, আর কোনো শিল্প হবে না? এদের বাজেটই সেই ইঙ্গিতটা দিয়ে দিচ্ছে। এবার আর একটা টেকনিক্যাল টার্ম দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই অবস্থাটা কতখানি খারাপ জায়গায় চলে গেছে। সেটা হচ্ছে জিএসডিপি। জিএসডিপি মানে কি? এখানে ওই যেহেতু জিডিপির মতোই রয়েছে, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এটাই চলে আসছে। তো জিএসডিপিটা হচ্ছে সোজা কথায় এক বছরে সেই রাজ্যটা কতটা উৎপাদন করতে পারছে। সেখানেও পশ্চিমবঙ্গের হাল প্যাথেটিক, মাত্র 4%। রীতিমতো খারাপ অবস্থা। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার মধ্যে, বড় রাজ্যগুলোর মধ্যে সবথেকে পিছিয়ে থাকা রাজ্যগুলোর একটা। এবার এর ফলে আলটিমেটলি কী ক্ষতিটা হচ্ছে? এর ফলে হচ্ছে পশ্চিমবঙ্গের যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নেই, কেন্দ্র থেকে যে ফান্ডটা আসছে সেটাকে অবধি এরা ব্যবহার করতে পারছে না। বারবার দিদিমণি চিৎকার করে না যে কেন্দ্র আমাদের 2 লক্ষ কোটি টাকা বাকি রেখেছে, 2 লক্ষ কোটি টাকা বাকি রেখেছে? রপের চপ। আলটিমেটলি 2 লক্ষ কোটি টাকা নয়, ওটা খুব সামান্য পরিমাণ রয়েছে। কিন্তু দেখুন 2024-25 অর্থবর্ষে যেটা বাজেট অ্যালোকেশন হয়েছিল সেটা হচ্ছে 3,36,000 কোটি টাকা। আর 2024-25-এ অ্যাকচুয়ালি রাজ্য সরকার খরচ করতে পেরেছে 3,07,000 কোটি টাকা। অর্থাৎ 29,000 কোটি টাকা যেটা বাজেটে অ্যালোকেটেড হয়েছে সেই টাকা খরচ করতে পারেনি, সেই টাকা কেন্দ্রের কাছে ফেরত চলে গেছে। সেই ট্রেন্ড, একই ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে এবং সেই টাকাটা আরও মারাত্মক জায়গায় যাচ্ছে। 2025-26 অর্থবর্ষ, সেখানে বাজেট অ্যালোকেশন হচ্ছে 3,74,000 কোটি টাকা, আর বাজেটটা অ্যাকচুয়ালি খরচ করতে পারছে 3,46,000 কোটি টাকা। অর্থাৎ আবারও 28,000 কোটি টাকা ফেরত দিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ একে তো ঋণের দায়ে ডুবে আছে, তারা কোনো অর্থনৈতিক জায়গা বৃদ্ধি করতে পারছে না, এবং যে টাকাটা কেন্দ্র পাঠাচ্ছে সেই টাকাটাও এরা খরচ করতে পারছে না। মাথায় রাখতে হবে, বহু কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে গেছে, কেননা দুর্নীতির জন্য এরা কোনো রকম কোনো হিসাব পাঠায়নি। তাহলে এরা জিতে গেলে তার কোনো একটা সিনারিও কি চেঞ্জ হবে? আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কারা হবে? আপনি, আমি, আমরা পশ্চিমবঙ্গবাসী। সেই জায়গাটায় এরা নিয়ে চলে গেছে। এবার আপনাদের একটা খুব ইন্টারেস্টিং ডেটা দেখাবো। এটা তো চাকরির দিকটা গেল, সরকারের খরচ করার দিকটা গেল। এবার যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। যদি একটা দুটো শিল্পও এখানে স্থাপন হয়, দিদিমণি খুব চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যে এখানে পশ্চিমবঙ্গে চাকরি শিল্প হোক। প্রত্যেক বছর ওই বিজিবিএস হচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, এবং দিদির কথা অনুযায়ী লক্ষ লক্ষ কোম্পানি পশ্চিমবঙ্গে চলে আসছে শিল্প স্থাপনের জন্য। সত্যিই কি চিত্রটা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে? রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য, যিনি আবার রাজ্যসভার সাংসদও বটে, তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে প্রশ্ন করেছিলেন যে পশ্চিমবঙ্গের এই যে শিল্প স্থাপন তার অবস্থাটা কি রয়েছে, এবং তার লিখিত উত্তর যেটা পাওয়া গেছে সেটা মারাত্মক বললেও কম বলা হচ্ছে। কেন্দ্র সরকার রিপোর্ট দিয়ে জানাচ্ছে 1 এপ্রিল 2011 থেকে 31 মার্চ 2025 পশ্চিমবঙ্গ থেকে মোট 6,688টা কোম্পানি চলে গেছে, এবং এটা কোনো রকম কোনো হাওয়ায় ভেসে তারা তথ্য দিচ্ছে না। তার যে ডিটেলিং রয়েছে, একদম ভেঙে ভেঙে যে তথ্য, কোন বছর কতগুলো কোম্পানি এখান থেকে সরে গেছে সেই সমস্ত কিছু দেয়া আছে। দেখুন, একটা বছরও এরকম নেই যেখান থেকে পশ্চিমবঙ্গ থেকে কোনো কোম্পানি ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। অর্থাৎ দিদিমণি যে ওই লক্ষ লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এবং হাজার হাজার কোম্পানি আসার গল্প শোনাচ্ছে, সেটা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। এর থেকেও যেটা মারাত্মক তথ্য আপনাদের দেখাবো সেটা হচ্ছে লিস্ট অফ স্টেটস। এই যে পশ্চিমবঙ্গ থেকে 6,688টা কোম্পানি চলে গেছে, সেই কোম্পানিগুলো আলটিমেটলি কোন রাজ্যে গেছে, কোথায় কোথায় গেছে, এবং সেটা এই তালিকা দেখলেই আপনাদের চক্ষু চরকগাছ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, একদম প্রথম নামটাই যেটা রয়েছে, আন্দামান এবং নিকোবর, যেটা একটা দ্বীপপুঞ্জ, যেখানে এখনও ওই জারোয়ারা থাকে, যেখানে সভ্যতার আলো প্রপারলি এখনও পৌঁছয়নি, সেই জায়গায় 9খানা কোম্পানি চলে গেছে।
আসাম আমাদের পাশের রাজ্য, একসময় যেখান থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে আসতেন কাজের সংস্থান, সেখানে সেই আসামে 263টা কোম্পানি চলে গেছে। বিহার, যারা নাকি শিক্ষার মানে পশ্চিমবঙ্গ থেকে পিছিয়ে আছে, ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে অনেক পিছিয়ে আছে বলে দাবি করা হয়, সেই বিহার, সেখানে 86টা কোম্পানি চলে গেছে। ছত্তিশগড়, একটা ছোট্ট রাজ্য যেখানে মাও অধ্যুষিত, মাওবাদীদের প্রচণ্ড রকমের একটা সেখানে অত্যাচার হয়েছে, সেই মাওবাদকে শেষ করার জন্য এই বিজেপি সরকার কাজ করছে। সেই রকম নিপীড়নের জায়গা রয়েছে, একটা পলিটিক্যাল আনস্টেবল জায়গা রয়েছে, সেই রকম রাজ্যে 511টা কোম্পানি চলে গেছে। এমনকি দাদরা নগর বা হাভেলি, দমন দিউ, এরকম যে ছোট 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 দ্বীপগুলো রয়েছে, সেই সব জায়গাতেও মোট 6খানা কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। গোয়া, যেখানে গিয়ে এই এত বড় গোল্লা নিয়ে এসেছিল দিদিমণির দল, সেই গোয়াতে অবধি দেখা যাচ্ছে যে 6টা কোম্পানি, তারাও কিন্তু 18টা কোম্পানি গোয়াতে চলে গেছে। গোয়ার মানুষ কেন এদেরকে রিজেক্ট করেছে বুঝতে পারছেন? তাহলে গোয়ানিজ যারা, ওই ছোট্ট রাজ্য, 2টো লোকসভা সিট আছে, তারাও পশ্চিমবঙ্গের থেকে কতখানি বুদ্ধিমান এই জায়গা থেকে দেখুন। এমনকি জম্মু কাশ্মীর, যেখানে সন্ত্রাসবাদ আছে, যেখানে 370 ধারার পরে একটা পলিটিক্যাল আনস্টেবল জায়গাকে স্টেবল করার চেষ্টা হচ্ছে, সেই রকম টেনশনের জায়গা, সেখানেও নাকি একটা কোম্পানি চলে গেছে। ঝাড়খণ্ড, যাদেরকে তো মানে এই সকল বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা বোধহয় মানুষের পর্যায়ে ফেলেন না, তো সেই ঝাড়খণ্ডে সেখানেও 268টা কোম্পানি চলে গেছে। এমনকি পলিটিক্যালি আনস্টেবল স্টেট বলা হয় মণিপুর, যেখানে হিংসার আগুন জ্বলছে বারবার বলে খবর আসে, সেখানে 10খানা কোম্পানি চলে গেছে। মেঘালয়ের মতো পুচকে রাজ্য, নর্থ ইস্ট, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে 10খানা কোম্পানি চলে গেছে। ওড়িশা, আমাদের পাশের রাজ্য, সেখানে 201টা কোম্পানি চলে গেছে। এমনকি ত্রিপুরা, এই কয়েক বছর আগে যেখানে বিজেপি ক্ষমতায় এলো, সেই ত্রিপুরার মতো ছোট রাজ্য, সেখানেও পশ্চিমবঙ্গ ছেড়ে 3টে কোম্পানি চলে গেছে। অর্থাৎ ওভারঅল পশ্চিমবঙ্গের উপর শিল্পপতিদের ঠিক কতখানি আস্থা আছে এখান থেকে বুঝতে পারছেন। আমি কয়েকটা কোম্পানির লিস্ট আপনাদের দেখাবো, যেখানে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কত টাকা এদের ক্যাপিটাল, এবং সেই জায়গা থেকে তারা ছেড়ে চলে গেছে পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য আলটিমেটলি কতখানি ক্ষতি হয়ে গেছে। এখানে আমি টপ 15 কোম্পানিজের একটা লিস্ট পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে তাদের টোটাল নেট ভ্যালু কত, তাদের টোটাল অর্থ সম্পদ কত রয়েছে। তাহলে এই কোম্পানিগুলো কত বড় কোম্পানি বুঝতে পারছেন, কত বড় বড় ইন্ডাস্ট্রি, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। এবং পশ্চিমবঙ্গ থেকে যদি এরকম বড় বড় কোম্পানি চলে যায়, তাহলে কোনো বড় শিল্প ভবিষ্যতে কোনো দিন পশ্চিমবঙ্গে আর ফেরত আসবে? কোনো বেসরকারি চাকরি পাবে, একটা দারোয়ানের চাকরিও আপনার আমার বাড়ির ছেলে করবে, তার অপশান নেই, কেননা পশ্চিমবঙ্গে শিল্পটাই আসছে না। এবং সবশেষে যেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো, প্রচুর ভিড় হচ্ছে, হাজারে হাজারে লাখে লাখে ছেলে মেয়ে গিয়ে রেজিস্ট্রেশন করছে, কেননা তাদের কাছে অপশান নেই। যুবসাথীর 1500 টাকা, সেই যুবসাথীর টাকাটাও পাবে তো। এমএসএমই সেক্টর, যেটা নিয়ে দিদিমণি খুব গর্ব করে বলেন, রিপোর্ট বলছে সেখানে এই কোম্পানিগুলো চলে যাওয়ার জন্য, এই 6688টা কোম্পানি চলে গেছে, সেখানে তো কোনো নতুন জব ক্রিয়েট হয়নি, উল্টে 30 লক্ষ মানুষের চাকরি পশ্চিমবঙ্গে চলে গেছে। এবং সিঙ্গুরের ঘটনার পর পশ্চিমবঙ্গে কোনো বড় ইন্ডাস্ট্রি আর আসার কোনো জায়গা নেই। পিএলএফএস রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে যারা মাস্টার ডিগ্রি করেছে, অর্থাৎ এমএ, এমএসসি, পোস্ট গ্র্যাজুয়েট যারা করেছে, সেরকম 50% ছেলে মেয়ে তারা বেকার অবস্থায় রয়েছে। এবং যারা ডিপ্লোমা হোল্ডার, তাদের অবস্থাও কিন্তু তথৈবচ। সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ অবধি পেরিয়ে গেছে, এরকম বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। আর সবথেকে ওই গোদের উপর বিস্ফোরা বলে না, সেই জায়গাটা হয়ে গেছে মেশিকাণ্ড। সেখানে যে ঘটনা ঘটেছে ইন্টারন্যাশনাল লেভেলে, কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে লেভেলিংটা সেটে গেছে, এরপর বড় কোনো ইভেন্ট অবধি পশ্চিমবঙ্গে হবে, সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। অর্থাৎ সব মিলিয়ে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এবং শিল্প স্থাপনের কোনো জায়গা নেই, এই রাজ্যটার উপর কোনো আস্থা নেই। তার ফলে আন্দামান নিকোবর বা ত্রিপুরার মতো রাজ্যেও এখান থেকে শিল্প চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, এরা এত বড় বড় কথা বলছে, 2026-এ যদি ভুল করে জিতে গিয়ে এরা ক্ষমতায় ফেরত আসে, আগামী 5 বছরে বাকি সমস্ত কিছু ছেড়ে দিন, ধর্মীয় ইকুয়েশন ছেড়ে দিন, বেঁচে থাকবেন কিনা ছেড়ে দিন, শুধুমাত্র চাকরি এবং শিল্পের জায়গা থেকে পশ্চিমবঙ্গ কোথায় চলে যাবে। এবং
এই যে ভাতাটা দিচ্ছে 2026-এর অর্থনৈতিক অর্থবর্ষের শেষেই সেটা 8 লক্ষ কোটি টাকায় চলে যাবে। 2027 বা 28 অর্থনৈতিক বর্ষে সেখানে তো ইনকাম বাড়াবার কোনো জায়গা নেই, সেই দেনার পরিমাণটা হয়তো 10 লক্ষ বা 12 লক্ষ কোটি টাকায় হয়ে যাবে, তারপর আর ঋণটুকুও মিলবে না। আর ঋণটুকু যদি না মেলে তাহলে এই যে ভাতাটা দিচ্ছে সেই ভাতার টাকাটা কোথা থেকে এরা জোগাড় করবে? ফলে সব মিলিয়ে একটা দুর্বিষহ অবস্থার জন্য গোটা পশ্চিমবঙ্গ অপেক্ষা করছে, এবং এরা ক্ষমতায় এলে আগামী 5 বছরের শেষে বোধহয় পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্যই আর এক্সিস্ট করবে না। অর্থনৈতিকভাবে সেই জায়গায়, সেই দেউলিয়াপনের জায়গায় চলে গেছে। তাই 23 তারিখ এবং 29 তারিখ সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটাকে কাজে লাগান, নিজের ভোটটাকে সঠিক জায়গায় দিন, এবং পশ্চিমবঙ্গ তথা আপনার নিজের পরিবারের ভবিষ্যৎটা যে অন্ধকারে চলে গেছে সেখান থেকে তাকে মুক্ত করার জায়গা একমাত্র আপনার হাতেই রয়েছে। সেই জায়গাটা ভাবুন, না হলে একবার 23 তারিখ একবার 29 তারিখ চলে গেলে আর বোধহয় ভাবার সময় পাবেন না। কি বলবেন পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক দেউলিয়াপনের জায়গা থেকে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।